একাধিপত্যের ভাব, বৃহতের সংখ্যার জোরে, ক্ষমতার জোরে নিজের সংস্কৃতি, নিজের ভাবনা, নিজের দর্শন অন্যের উপর চাপিয়ে দেওয়ার যে ভাবনা, তারই একটা উদাহরণ হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, যে বিশেষ গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে বর্তমান কেন্দ্রীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা, কোট আনকোট উন্নয়নের কথা আমি বলছি উদ্ধৃতি চিহ্নের মধ্যে। কি উন্নয়ন? সামরিক, ইতিমধ্যেই আন্দামান নিকোবরে যথেষ্ট সামরিক উপস্থিতি রয়েছে। আন্দামান নিকোবর হচ্ছে ভারতের একমাত্র জায়গা যেখানে ইউনিফাইড কমান্ড রয়েছে, অর্থাৎ কিনা আর্মি, নেভি এবং এয়ারফোর্স তাহলে একই কমান্ডের আন্ডারে কাজ করে, এবং সেই কমান্ডটা হচ্ছে নেভির কমান্ড, নৌবাহিনীর। প্রতিরক্ষার দিক থেকে নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং তার প্রয়োজন নিশ্চয়ই রয়েছে। কিন্তু তার বাইরে, প্রতিরক্ষার প্রয়োজনের বাইরে যেটা বলা হচ্ছে যে বিশাল একটা ভূখণ্ড, 1000 বর্গ কিলোমিটার, সেই অঞ্চলের ডেভেলপমেন্ট, স্মার্ট সিটি তৈরি করা, গ্রিনফিল্ড সিটি তৈরি করা, এই উন্নয়নে কি কোনো প্রয়োজন রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে সমস্ত আদিবাসীরা রয়েছেন, জারোয়া, ওঙ্গি, সেন্টিনেলিজরা একেবারেই বিচ্ছিন্ন হয়ে থাকেন, গ্রেট নিকোবরিজ, তাদের একটা বহু সহস্র বছরের জীবনযাপনের পদ্ধতি রয়েছে। সেটাকে যাকে বলে ঘেঁটে দেওয়ার, সেটাকে নষ্ট করার, সেটাকে ধ্বংস করার অধিকার হাজার হাজার কিলোমিটার দূরে দিল্লিতে বসে কিছু মানুষের কি থাকতে পারে? আবারও বলছি, প্রতিরক্ষার প্রয়োজনে যেটুকু করা সেটা নিশ্চয়ই করতে হবে, কিন্তু যেভাবে ডোনাল্ড ট্রাম্প গাজাকে একটা চমৎকার একটা প্রমোদ ক্ষেত্র করে তোলার চেষ্টা করছেন, নিকোবর আইল্যান্ডকে সেই প্রমোদ ক্ষেত্র করে তোলার কি সত্যি কোনো প্রয়োজন আছে? একটা প্রমোদ ক্ষেত্র বানিয়ে সরকারের, নাগরিকদের, রাষ্ট্রের কি লাভ আছে? প্রমোদ ক্ষেত্র থেকে তো শেষ যদি তৈরি হয়, শেষ পর্যন্ত সব থেকে বেশি উপার্জন করবেন কিছু ব্যবসায়ী, যারা মোটেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দা নন, ওঙ্গি, জারোয়া, সেন্টিনেলিজ, গ্রেট নিকোবরিজ কোনোভাবেই নন। আমরা সবাই জানি তারা কোথা থেকে আসেন। আন্দামান নিকোবরের কথা ছেড়ে দিন, সম্প্রতিকালে বেশ কয়েকবার ত্রিপুরা গিয়ে দেখেছি, ত্রিপুরাতে বিজেপি সরকারের আমলে বেশ প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আগরতলা শহরে ফ্লাইওভারতেই তৈরি হচ্ছে। সেখানকার সাধারণ মানুষের, সেখানকার ছোট ব্যবসায়ীদের ক্ষোভ কি জানেন? ক্ষোভ হচ্ছে এই যে এই সমস্ত ঠিকা, কন্ট্রাক্ট অধিকাংশই পাচ্ছে হচ্ছে গুজরাটের ব্যবসায়ীরা, স্থানীয় ব্যবসায়ীরা, স্থানীয় ঠিকাদাররা যারা এই কাজ আগে করতেন, তারা সাব কন্ট্রাক্ট নিয়ে গুজরাটি শিল্পপতির অধীনে কাজ করছেন। তো যে ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, তার সুফলটা কারা ভোগ করবেন? ওখানকার মানুষের কি অনুমতি নেওয়া হয়েছে? অরণ্যের অধিকার আইন অনুযায়ী ওখানকার মানুষকে কি জিজ্ঞাসা করা হয়েছে? সরকার কয়েকটা অর্ডার পাস করে, এক্সিকিউটিভ অর্ডার পাস করে, এবং বারবার যেটা আমরা বলছি, পার্লামেন্টে কোনো আলোচনা না করে, সংসদে কোনো আলোচনা না করে, কয়েকটা এক্সিকিউটিভ অর্ডারের দ্বারা কি একটা বহু সহস্র বছরের একটা জনপদ, একটা বসতি ধ্বংস করে দিতে পারে? সৌভাগ্যের বিষয়, একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের সূত্র ধরে বিষয়টি আদালতের আঙিনায় এসেছে এবং কলকাতা হাইকোর্ট 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে বলেছে। ওইরকম একটা সেন্সিটিভ, সুপার সেন্সিটিভ জায়গায়, অত্যন্ত সংবেদনশীল জায়গায়, সর্ব অর্থে স্ট্র্যাটেজিক্যালি, পরিবেশের দিক থেকে, সমস্ত অর্থে অত্যন্ত সংবেদনশীল একটা জায়গায় এত বড় একটা প্রকল্প, তার জন্য বহু ধরনের অনুমতি লাগে, পরিবেশের অনুমতি, নানা ধরনের অনুমতি লাগে, বাণিজ্যের অনুমতি। যেহেতু নীতি আয়োগ এই প্রকল্পের ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে ইতিমধ্যেই, সেহেতু সেই সমস্ত সরকারি দপ্তরগুলি এটি মানে শাসকের ইচ্ছা এটা বুঝতে পেরে সবাই সম্মতি দিয়ে দিয়েছে। এখন একমাত্র আদালত পারে এটাকে আটকাতে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, 3 সপ্তাহ পরে কেন্দ্রীয় সরকারকে তাদের এফিডেভিট দাখিল করতে বলা হয়েছে।
আমরা তাকিয়ে থাকবো সেদিকে কি হয়।